আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক অভিবাদন। সাদা মেঘে ভেসে চলা নীল আকাশের নির্মলতা আর শিউলি ভেজা সকালের মতো আপনার জীবন হোক স্নিগ্ধ, সুস্থ, সুন্দর ও আলোকিত। মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের নিয়মিত আয়োজন জীবনের জয়গান, ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। মাসব্যাপী স্তন ক্যান্সার বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আমাদের প্রতিদিনের নিয়মিত আলোচনার ধারাবাহিকতায় আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি এম জাহিদুর রহমান বিপ্লব। অক্টোবর মাস সারা বিশ্বে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য ও জীবনী নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারী এর যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরছি স্তন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল্যবান তথ্য ও পরামর্শ। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হন এই স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, শনাক্তকরণ, প্রতিরোধ, উন্নত চিকিৎসা এবং সর্বোপরি সামাজিক সচেতনতার গুরুত্ব। প্রিয় দর্শক, আমাদের আয়োজনের আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো তথ্যবহুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এবং আর্লি ডিটেকশন নিয়ে, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে ক্যান্সার চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশেষজ্ঞ ডক্টর, সহকারী অধ্যাপক ডাক্তার খন্দকার ABM আবদুল্লাহ আল হাসান, সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগ, ক্যান্সার সার্জন ও ল্যাপারোস্কোপি বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। স্বাগত আপনাকে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আপনাকেও স্বাগত, এবং বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারী এই প্রতিষ্ঠানকে আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতে জানতে চাই, ব্রেস্ট ক্যান্সার নিয়ে সাধারণভাবে আমাদের সমাজে সচেতনতা কেমন আছে বলে আপনি মনে করেন? ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বাংলাদেশে আসলে কোনো ক্যান্সারের সচেতনতাই খুব বেশি নাই। যেমন এই যে একটু আগে বললেন যে অক্টোবর মাসটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস, এটা ওয়ার্ল্ড ওয়াইড পালিত হয়। এই মান্থটার নামই হচ্ছে পিঙ্ক মান্থ, তার মানে এই পিঙ্ক কালার দিয়ে বোঝানো হয়। তো এই পিঙ্ক কালার দিয়ে যদি আমরা ইন জেনারেল পিপলদেরকে জিজ্ঞেস করি যে এই পিঙ্ক কালারটা কেন দেওয়া হয়েছে, বেশিরভাগই বলতে পারবে না পিঙ্ক কালারটা যে ব্রেস্ট ক্যান্সারের জন্য দেওয়া হয়েছে। ইভেন দো এমন যদি হয় যে মিডিয়াগুলো প্রতিদিনই এই পিঙ্ক কালার বা আমরা একটা রিবন দিয়ে এটাকে বোঝাই, হ্যাঁ পিঙ্ক একটা রিবন আছে, এই রিবনটা লোগো হিসাবে তাদের স্ক্রিনে অলওয়েজ শো করে, তাহলেও যে সচেতনতাটা সব জায়গায় তৈরি হবে যে না এটা কেন হয়েছে, এটা তো কোশ্চেনটা আসবে। সুতরাং এরকম জিনিসগুলো আমাদের বাংলাদেশে খুব বেশি নাই। ঠিক সেমভাবে সরকারি, বেসরকারি, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক সব জায়গা থেকে যে সচেতনতাটা তৈরি হওয়া দরকার, বিশেষ করে স্কুল কলেজ থেকে, বাসা তো আছেই, ঠিক সামাজিক প্রতিষ্ঠান থেকে এবং মিডিয়া এবং আদার্স যে প্রতিষ্ঠানগুলো মিলে যে সামাজিক একটা সচেতনতা প্রোগ্রাম তৈরি হওয়া, এটা কমপ্লিটলি এখনও আসলে ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার বিষয়ে তৈরি হয়ে ওঠে নাই। তার মানে আমি যদি এটাকে সামারি করি, আমাদের এই সচেতনতাটাকে যদি আমরা একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চাই, সেখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং আমাদের যে মিডিয়া হাউসগুলি আছে, বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন, টেলিভিশন, বিভিন্ন প্ল্যাটফর্মগুলি আছে এবং সরকারিভাবে যে ব্যবস্থাপনাগুলো আছে, এটা যদি আমরা ইন্টিগ্রেটেড একটা ইনিশিয়েটিভ চিন্তা করি, আমাদের মনে হয় তাহলে ওই জায়গাটায় আমরা কাছাকাছি পৌঁছাতে পারি। নো ডাউট, এগুলো সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, হ্যাঁ, এবং কোনো একটা সেক্টর আসলে পারবে না পুরো বাংলাদেশে এত হিউজ পপুলেশনের কাছে পৌঁছাতে, সুতরাং সবাইকে মিলে কাজ করতে হবে। ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং বলতে আমরা কি বুঝি? ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং বা এমনিতে যদি স্ক্রিনিং বলি, ক্যান্সারের স্ক্রিনিং মানে বোঝায় যে কোনো একটা ক্যান্সার তৈরি হওয়ার আগে অথবা খুব আর্লি অবস্থায় যদি ধরতে পারা যায়, তাহলে যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা এটা ডিটেকশন করি, এইটাই নামই হচ্ছে স্ক্রিনিং। যেমন কোনো একটা ক্যান্সারকে যদি আমরা আর্লি ধরি, তাহলে কি হবে কি যে তাকে আমরা আর্লি চিকিৎসায় চলে যেতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে তাকে ক্যান্সার ফ্রি করা, তাহলে আমরা ক্যান্সার ফ্রি অবস্থায় রাখতে পারবো দীর্ঘদিন এবং তাকে আমরা একটা ভালো জীবন দিতে পারবো। হ্যাঁ, এই কাজটা যদি আমরা করতে যাই, তাহলে যে পদ্ধতিগুলো নিতে হবে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, সেগুলোর জন্য কিছু টুলস আছে। যেমন কি আছে, একটা হচ্ছে রোগীদেরকে বা মানুষদেরকে, এরকম আমরা রোগী বলা উচিত হবে না, যে জেনারেল পপুলেশনকে আমরা একটা জিনিস শেখাবো যে বিশেষ করে 99% মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার যা হয়, তার মধ্যে 99% হচ্ছে ফিমেল বা মহিলা। তো তাদেরকে আমরা শেখাবো যে আপনি নিজের ব্রেস্ট নিজে এক্সামিনেশন করবেন, এটাকে বলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। উনি প্রতি মাসে একবার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে
নিজের ব্রেস্টটাকে এই এক্সামিনেশনটা করবেন। কখনো যদি কোনো জায়গায় ডাউট ফিল হয় যে না এই জায়গায় একটা চাকা তৈরি হয়েছে বা একটা গুটি তৈরি হয়েছে, তখন সে নিকটস্থ কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। সেটা অনকোলজিস্ট হতে পারে, সার্জন হতে পারে, বা যে কোনো MBBS ডক্টরও হতে পারে। তারা কি করবে, তখন তার কিছু ইনভেস্টিগেশনস করবে। তার মধ্যে একটা আলট্রাসোনোগ্রাম আছে ব্রেস্টের, ম্যামোগ্রাম আছে, এবং ওটাতে যদি প্রুভ হয় যে না এটার ভিতরে কোনো চাকা আছে, তখন ওখান থেকে আমরা সাধারণত একটা মাংস নিয়ে কোর বায়োপসি বলি, এই বায়োপসি নিয়ে একদম কনফার্ম করি যে এটা ক্যান্সার কিনা। তার মানে খুব আর্লি অবস্থায় 0.5 সেন্টিমিটার 1 সেন্টিমিটার সাইজ হলেও আমরা ধরে ফেলতে পারি। স্ক্রিনিং কেন এতটা গুরুত্বপূর্ণ, মানে আমরা খুব ছোট্ট করে একটু শুনবো যে স্ক্রিনিং খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে দেখেন একটা ট্রিটমেন্টের পিছনে আমরা যদি খরচের কথা চিন্তা করি, খরচটা কিন্তু এরকম না যে শুধু রোগী খরচ করছে, পুরো বাংলাদেশের রিসোর্স ইউজ হয়। তো আমরা একটা পেশেন্টের ডায়াগনোসিস হলো খুব লেট অবস্থায়, তার ট্রিটমেন্ট কস্টিং বেড়ে যাবে, তার জীবনে কমপ্লিটলি কিওর হওয়া বা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রিলেটিভলি কমে যাবে। তার সঙ্গে এই যে পারিবারিক এবং মানসিক যে স্বাস্থ্যের ব্যাপারটা আসবে, মানসিক প্রেশার যে ব্যাপারগুলো আসবে, এই জিনিসগুলো রিলেটিভলি হ্যাম্পার হবে। এটাই যদি কেউ আর্লি ধরতে পারে, তাহলে আমরা কি করতে পারবো, আর্লি ডায়াগনোসিস হলো, আর্লি ট্রিটমেন্ট হলো, ট্রিটমেন্ট কস্টটাও কমে যায় রিলেটিভলি। হ্যাঁ, ফলে আমাদের বাংলাদেশের যে রিসোর্স, লিমিটেড রিসোর্স, সেই লিমিটেড রিসোর্স দিয়ে তাকে আমরা কমপ্লিটলি ভালো করতে পারি। ওকে, বাংলাদেশে মহিলার সাধারণত কোন বয়স থেকে নিয়মিত স্ক্রিনিং করানো উচিত, মানে এই টেন্ডেন্সিটা কত বছর থেকে এক্স্যাক্টলি আমরা ধরতে পারি এবং ওই স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসতে পারি? ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের এজটা হচ্ছে 40 বছর। ইউজুয়ালি ব্রেস্ট ক্যান্সার হয় 40, 50, 60 এরকম বছর বয়সগুলোতে। সুতরাং ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং আমরা ধরে নিই যে 40 বছর বয়স থেকে মহিলাদেরকে যদি আমরা প্রতি বছর একবার করে স্ক্রিনিং করি, তাহলে তার আর্লি ডিটেকশনের চান্স বেশি। তাছাড়া একটা রিস্ক গ্রুপ আছে, যে রিস্ক গ্রুপগুলোকে আমরা আরও আগে স্ক্রিনিং করতে চাই। যেমন কারো ফ্যামিলিতে যদি ক্যান্সার হয়ে থাকে, তাহলে সেই ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকবে, তাদেরকে আমরা 25-30 বছরে শুরু করে দেবো এই কাজ। এমন যদি এরকম কারো হয় যে ওভারিয়ান ক্যান্সার পেটের মধ্যে হয়েছে, তারও ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকবে। সুতরাং ওই রোগীগুলোকে আমরা আগে থেকে বলবো যে হ্যাঁ, আপনারা ছোটবেলা থেকেই এই স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে চলে আসবেন। আমি আপনার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে 40 বছর মেয়েদের বা মহিলাদের এই টেন্ডেন্সিটা, এবং সেখানে আমরা এই স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসতে পারি। আবার বলছিলেন যে পারিবারিক যদি কারোর ব্যাকগ্রাউন্ড থাকে, সেখান থেকেও এই ক্যান্সারের টেন্ডেন্সিটা তৈরি হতে পারে। তার আগে যেটা আমরা বলছিলাম, যেটা জনসচেতনতা, আমরা যে প্রোগ্রাম করছি সেটাও কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থটাকে ধরে আমরা করছি। সো এখানে যদি আমরা 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30 যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমরা যে স্টুডেন্ট বা ইয়ুথ গ্রুপটা আছে আমাদের, নট অনলি যে ফিমেল স্টুডেন্ট, আমরা এখানে উই ক্যান কনসিডার বোথ দ্য স্টুডেন্টস। এক্স্যাক্টলি। সো আমরা এই স্টুডেন্টদের মাধ্যমে আমরা কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম পাচ্ছি, এবং আমরা এটা যদি আমরা 1:10, 1:5, 1:8, 1:7 এরকম যদি চিন্তা করি, তাহলে তো আমাদের এই সচেতনতা নিয়ে যে কাজটা আমরা করার চেষ্টা করছি, এটা তো অনেক বেড়ে যেতে পারে, এবং সেখানে আমাদেরই কমিউনিটি উপকৃত হতে পারে। রাইট, রাইট, আপনার আইডিয়া একদম সঠিক। দেখেন যে বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার যে ডায়াগনোসিস হয়, সেটার সংখ্যা অ্যারাউন্ড 15,000, ঠিক আছে? যেটা রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড অনেক আছে। আমরা যদি এরকম করতে পারি যে স্টুডেন্ট লেভেলে, অর্থাৎ এডুকেশন লেভেলে আমরা একটা লেভেলে জানালাম যে ব্রেস্ট ক্যান্সার মেয়েদের হয়, সেটা ছেলে মেয়ে সবাই জানলো, তারা তাদের ফ্যামিলিকে জানালো, এবং এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটাও যদি আমরা স্কুল পর্যায়েও শুরু করতে পারি, কলেজ পর্যায়ে শুরু করতে পারি, ইউনিভার্সিটি পর্যায়ে শুরু করতে পারি, আমার ধারণা ডিটেকশন রেট হাই হয়ে যাবে। আমি আরেকটু অ্যাড করি, আজকে আমরা যে প্রোগ্রামে বসে আছি, বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারী যে যৌথ আমাদের ইনিশিয়েটিভ, সো এক হচ্ছে প্রচারণার জায়গায় বাংলাদেশ প্রতিদিন আমাদের একটা বড় জায়গা ধরে কাজ করার একটা বড় জায়গা তৈরি হলো। আমরা নারী থেকে আমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রেগুলার বেসিস কিন্তু আমাদের এই ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো নিয়ে আমাদের কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস আছে। সো এই জায়গাটাও আমরা হয়তো একটু আশার আলো ছোট করে আমরা একটু চিন্তা করতে পারি। এখন আমি আরেকটা কোশ্চেন আপনাকে করি, সেটা হলো স্ক্রিনিংয়ের জন্য সবচেয়ে প্রচলিত পদ্ধতিগুলো কি কি? যেমন ম্যামোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, এর মধ্যে স্ক্রিনিংয়ের প্রচলিত পদ্ধতিগুলো এই তিনটাই আসলে লাগে, একদমই 100% লাগবে। প্রথমে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পেশেন্ট নিজে দেখবে, এটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলে, আর যখন সে নিজে পাবে তখন স্থানীয় হসপিটাল বা বিশেষজ্ঞের কাছে যাবে, সে আবার এক্সামিনেশন করে দেখবে।
এরপরে আলট্রাসোনোগ্রাম আর ম্যামোগ্রাম এইটা দুইটা মাস্ট টুল লাগেই, এবং এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি যে এটা একটা গ্রেডিং সিস্টেম আছে, এই গ্রেডিং সিস্টেমে বুঝি যে না এটা সাসেপ্টেবল, এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা বায়োপসি পরীক্ষায় যাই। জি। সো আমার মনে হলো যে আমরা একটু প্রাথমিক ধারণা পেলাম স্ক্রিনিং এবং আর্লি ডিটেকশন নিয়ে। এখন আমরা আমাদের ছোট্ট আর একটা সেগমেন্টে যাই, সেটা হলো উপসর্গ শনাক্তকরণ এবং চিকিৎসা পদ্ধতি। সো এখন ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক উপসর্গগুলো কি কি হতে পারে? ব্রেস্ট ক্যান্সার ইউজুয়ালি রোগীরা কমপ্লেন জানায় সেটা হচ্ছে ব্রেস্ট একটা চাকা হয়েছে, অনেকে বলে একটা দানা হয়েছে অথবা ফুলে গেছে, অনেক সময় নিপল দিয়ে রস বের হয় যেটা অনেক সময় ব্লাড স্টেইনড হয়। কারো যদি ব্লাড স্টেইনড নিপল দিয়ে কোনো রস বের হয় তাহলে তাকে অবশ্যই সতর্ক হতে হবে। ঠিক সেমভাবে ব্রেস্টে কোনো জায়গায় যদি চাকা ফিল করা হয় তাহলে অবশ্যই তাকে ডক্টরের কাছে যেতে হবে। তাছাড়া এটা ছাড়াও অনেক সময় ব্রেস্টের যে কোনো ক্যান্সারই চলে যায় হচ্ছে আমাদের আর্মপিটে, যেটা বগলতলায় বলি, এই আর্মপিটের মধ্যেও এই চাকা নিয়ে রোগী আসে, ওগুলোর ক্ষেত্রেও তাকে অবশ্যই পরীক্ষা করে নিরীক্ষার মাধ্যমে শিওর হতে হবে। কিভাবে ডাক্তার বা বিশেষজ্ঞরা নিশ্চিত হন যে রোগীর ব্রেস্ট ক্যান্সার হয়েছে? যে কোনো ক্যান্সারের জন্য প্রথম যে পরীক্ষাটা লাগে সেটা হচ্ছে টিস্যু বায়োপসি, মানে ওখান থেকে মাংস নিতে হবে, মাংস নিয়ে এটাকে বায়োপসি পরীক্ষা করতে হবে, এবং ওই বায়োপসি পরীক্ষাতে যদি বলে এটা ক্যান্সার তাহলে এটা আমরা 100% বলে দিই যে দিস ইজ ক্যান্সার। এবং আগে যেমন সুই দিয়ে রস নিয়ে পরীক্ষা করতো FNAC, এটা এখনও আছে, কিন্তু ওটার চেয়ে সবচেয়ে স্বীকৃত পুরো পৃথিবীতে যেটা এখন গ্র্যান্ড করা হয় সেটা হচ্ছে কোর বায়োপসি। ওই সুইয়ের বদলে মোটা একটা সুই নেওয়া হয় যেটা দিয়ে একটা মাংসের একটা দানা নেওয়া হয়, ফলে এই রিপোর্টটা হয়ে যায় প্রায় 99% থেকে 100% কনফার্মেশন টেস্ট। আর্লি ডিটেকশন বাংলাদেশে আসলে আমরা যে টার্মগুলো ব্যবহার করছি বা আপনারা বিশেষজ্ঞ ডক্টররা যারা ব্যবহার করছেন, সেটা যদি আমি একটু অন্যভাবে বলি, আমি একটু যেটুকু জেনেছি সেটা হচ্ছে যে একটা ক্যান্সার যখন তৈরি হয় ভিতরে, এটা ম্যাচিউর হয় কমপক্ষে 10-12-15 বছরে এরকম। এক একটা ক্যান্সারের ক্ষেত্রে এক এক হ্যাঁ, রকম তো হতে পারে। এই জায়গাটা যখন আমরা ম্যাচিউর হওয়ার পরে যখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি বা ডায়াগনোসিস করছি, যখন ডাক্তাররা বলছে এটা আর্লি ডিটেকশন, এটা কি আসলে তখন কি আসলে আর্লি ডিটেকশনের জায়গাটাই আছে নাকি তখন অলরেডি ক্যান্সারটা ম্যাচিউর হয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে ক্যান্সার ম্যাচুরেশনের ব্যাপারটা একরকম, আর্লি ডিটেকশনের ব্যাপারটা একরকম। আর্লি ডিটেকশন বলতে কি, প্রতিটা ক্যান্সারকে আমরা কিছু ভাগ করি, যেমন আর্লি ক্যান্সার, অ্যাডভান্স ক্যান্সার, আবার কতগুলো আছে ছড়িয়ে গেছে। তো এই আর্লি ক্যান্সারের মধ্যে যেগুলো পড়ে সেগুলোর মধ্যে, যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কোনো ক্যান্সারের সাইজ যদি, কোনো টিউমারের সাইজ যদি 2 সেন্টিমিটারের নিচে হয় তাহলে এটা আমরা আর্লি ব্রেস্ট ক্যান্সার বলি। তো ইউজুয়ালি 0.5 সেন্টিমিটার, এই 0.5 সেন্টিমিটার হলেই আমরা ধরে নেই এটা শুধু ব্রেস্টে নেই, ব্রেস্ট ছাড়াও অন্য অন্য জায়গায় তার স্প্রেড করার চান্স আছে। সুতরাং আপনার যে ম্যাচুরেশনের কথা বললেন অনেকটা সেটার মতোই, যে তাও আমরা এটাকে আর্লি ডিটেকশন বলি এই কারণে যে এই অবস্থাতেও ট্রিটমেন্ট করলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার টেন্ডেন্সিটা আসলে শুরু হয় কোত্থেকে বেসিক্যালি? এটা অনেক কারণ আছে, আপনার খাদ্যাভ্যাস বলি, আমাদের লাইফস্টাইল বলি, আমাদের পোশাক আশাক বলি। সো এই যে বিষয়গুলা মানে আসলে স্পেসিফিক কয়েকটা কারণের কথা যদি আমরা একটু চিন্তা করি, কিভাবে আমরা কারণগুলো বলতে পারি? ব্রেস্ট ক্যান্সারের যদি কারণ বলা হয়, যে তো বলছি যে মহিলাদের বেশি হয়, তাই না? তার মানে ফিমেল কিছু হরমোন এটার জন্য দায়ী। হ্যাঁ, বিশেষ করে যাদের আর্লি বাচ্চা হয়েছে, খুব আর্লি অবস্থায় বাচ্চা হয় এবং বাচ্চার সংখ্যা অনেক বেশি, তাদের ক্ষেত্রে এই হরমোনগুলো বেশি তৈরি হলে তার ব্রেস্টে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রিলেটিভলি বাড়ে। ঠিক আছে? অথবা কারো যদি এরকম হয় যে বিয়ে হতেও দেরি হয়েছে অথবা বাচ্চা হতেও 40 বছর পার হয়ে গেছে, তাদেরও কিছু এই হরমোনাল ডিস্টারবেন্সের কারণে এটা একটা তৈরি হয়। তাছাড়া বলেছিলাম কি পারিবারিক একটা কারণ, তার মানে জেনেটিক একটা কারণ আছে। আর খাদ্যাভ্যাসের মধ্যে যদি বলেন তাহলে অবশ্যই স্মোকিংয়ের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। স্মোকিং যে কোনো ক্যান্সারের জন্য ইম্পর্টেন্ট। ফিমেলরা যারা স্মোকিং করে তাদের ক্যান্সার হওয়ার রেট, ব্রেস্ট ক্যান্সার হওয়ার রেট অনেক। আমি একটু অ্যাড করি, সেটা আর্টিফিশিয়াল যে কেমিক্যালগুলো আমরা নিচ্ছি, কনজিউম করছি বা যেগুলো আমরা ব্যবহার করছি শরীরে, সেইগুলোর প্রবণতা যদি আমি চিন্তা করি বা কারণ হিসাবে যদি আমি চিন্তা করি, সেগুলো কতখানি কার্যকরী বা গুরুত্বপূর্ণ হতে পারে? আমরা অ্যাডাল্টারেটেড ফুড যেটা বলি, যেগুলোতে আর্টিফিশিয়াল কিছু মিক্স আপ করে খাবারকে টেস্টি বানানো হচ্ছে অথবা ফলন বাড়ানো হচ্ছে,
এগুলো সবগুলাই হচ্ছে গিয়ে ক্যান্সারজেনাস, তার মানে ক্যান্সার তৈরি করে। শুধু ব্রেস্ট ক্যান্সার তৈরি করে তা না, পেটের আমাদের কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার বা আদার্স লিভার ক্যান্সার, বিভিন্ন ক্যান্সারই তৈরি করতে পারে। তার মধ্যে কিছু কিছু আছে ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। আর একটা বিষয় যেটা হচ্ছে যে কাপড় চোপড়, মানে আমরা যে কালারগুলা ইউজ করি, বিশেষ করে আমাদের নারীরা বা মায়েরা যে কাপড় পরে, মানে যেগুলো ইনার, দেখা গেছে যে আমরা আমরা এরকম অনেক কেস স্টাডি করেছি বা আমরা এগুলো একটু একটু রিসার্চ করি, সেগুলো থেকে জানি যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা অনেকে এটা পরে কন্টিনিউ করছে, এবং যখন ওয়াশে যাচ্ছে সেই ওয়াশ করার পদ্ধতিটা এবং শুকানোর যে পদ্ধতি, বেশিরভাগ অনেক জায়গায় দেখা যায় যে আসলে শেড একটা বারান্দার মধ্যে বা রুমের একটা পার্টিকুলার কোনো একটা কর্নারের মধ্যে হয়তো শুকাচ্ছে, কিন্তু ওর ভিতরে অনেক ডাস্ট বা অনেক রকম জীবাণু রয়ে যাচ্ছে। সেটাও কি একটা কারণ হতে পারে ব্রেস্ট ক্যান্সারের জন্য? ইউজুয়ালি ব্রেস্ট ক্যান্সার ক্লদিং রিলেটেড খুব বেশি এখন পর্যন্ত এস্টাবলিশড না, হ্যাঁ, কিন্তু আনহাইজেনিক একটা ফ্যাক্টর তো অবশ্যই আছে, ওগুলো স্কিনের ক্ষেত্রে বেশি ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা। ব্রেস্ট ক্যান্সার কনজারভেশন বা অঙ্কোপ্লাস্টিক সার্জারির মতো নতুন নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো কতটা কার্যকর? আমি যদি স্ক্রিনিং এবং আর্লি ডিটেকশনের এই জায়গাটা রিলেট করি, কতখানি কার্যকর এটা? আপনি দেখেন যে বাংলাদেশে আপনি যদি ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে একটু প্রিভিয়াস 10-15 বছরে খোঁজ নেন, তাহলে দেখবেন যে আগে ব্রেস্ট ক্যান্সারের বাংলাদেশের ট্রিটমেন্টে একটা ট্রিটমেন্টই ছিল, সেটা হচ্ছে ব্রেস্ট কেটে ফেলে দেওয়া। রাইট। যে কারো ব্রেস্ট ক্যান্সার হয়েছে, সেটা ছোট সাইজ হোক, বড় সাইজ হোক, স্টেজ 1, 2, 3, 4 বিভিন্ন কিছু হোক, সবগুলো ক্ষেত্রেই একটা কাজই করতো, যে ব্রেস্ট কেটে ফেলে দেয়া। এটাতে হয় কি, পেশেন্টের ট্রিটমেন্ট একটা হলো, কিন্তু যে তার যে সাইকোলজিক্যাল ট্রমা, মানসিক ট্রমা, এই ট্রমাটা আসলে সে নিতে পারে না, এটা কাউকে বলতেও পারে না। ইভেন তো আমি এমনও ফ্যামিলি পেয়েছি যে তার ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হয়েছে বলে তাকে আলাদা ঘরে শুতে হয়, এবং তাকে নর্মালি ট্রিট করা হয় না। এই যে স্টিগমা এই পুরো বাংলাদেশে ক্যান্সার সম্পর্কে, এগুলো আসলে আমরা সবাইকে দূর করতে হবে, 1। 2 নম্বর হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের হলে এই টিউমার ফেলে দেয়া, মানে তো ব্রেস্টটা রেখে অপারেশন করা, যেটা আমরা বলতেছি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, আর ব্রেস্ট পুরোটা ফেলে দেয়া, এটার যে স্টাডি আছে অ্যারাউন্ড 20 ইয়ার্স স্টাডি আছে। এই 20 ইয়ার্স স্টাডিতে দেখা গেছে যে ফেলে দিলেও যে রেজাল্ট, রেখে যে ট্রিটমেন্ট কমপ্লিট করলো সেম রেজাল্ট। সুতরাং কোনো কারণ নাই, ব্রেস্টকে যদি রেখে অপারেশন করা যায় তাহলে এটাই বেস্ট এখন। সো ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে জীবনযাত্রা, লাইফস্টাইল কি কি পরিবর্তন আনতে হবে বলে আপনি মনে করেন? যে কোনো ক্যান্সার সচেতনতার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সেই ক্যান্সার সম্পর্কে জানা, ঠিক আছে? সুতরাং আমরা প্রথমেই আমাদের সরকারি, বেসরকারি এবং সবাইকে নিয়ে এই ব্যাপারটা সবাইকে জানাতে হবে যে ব্রেস্ট ক্যান্সার হয়, কাদের ক্ষেত্রে বেশি হয়, তারা বেশি কনসিয়াস থাকা, এবং আর্লি ডিটেকশনে যে স্ক্রিনিং প্রোগ্রামগুলো বলেছিলাম, যে স্ক্রিনিং প্রোগ্রামের এই ব্যাপারগুলো আগে তৈরি করে নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে খাদ্যাভ্যাস আছে, আমরা ইউজুয়ালি কি ফ্যাটি ফুড বাদ দিতে হবে, গ্রিন লিভস যেগুলো সবুজ শাকসবজি এবং যেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি আছে, এরকম খাবারগুলোকে আমাদের কনজাম্পশন খাবার বেশি বাড়াতে হবে। তার সঙ্গে রেগুলার ব্যায়াম করা, এক্সারসাইজ, এবং যেটা স্থূলতা বা ওজন বৃদ্ধি, এটা কমাতে হবে। তো এই জিনিসগুলো সমন্বিতভাবে যদি কেউ করতে থাকে তাহলে তার ব্রেস্ট ক্যান্সার সম্ভাবনা রিলেটিভলি কমে যাবে। রোগীরা যখন জানতে পারেন যে তাদের ক্যান্সার হয়েছে বা ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তখন অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। এই অবস্থায় পরিবার ও সমাজের ভূমিকা কি হওয়া উচিত? তার ফ্যামিলির জন্য কতটা মোটিভেশন বা ইন্সপিরেশন হতে পারে? জি, অবশ্যই অবশ্যই। দেখেন, বাংলাদেশে যে ফ্যামিলিতে জাস্ট একটু রিমোট ফ্যামিলি, বাংলাদেশের স্ট্যাটাসে যদি বলি যে আমাদের শহর অঞ্চলে কয়েক পার্সেন্ট লোক বাস করে, তাই না? তার মানে বিশাল একটা সংখ্যা বাস করে হচ্ছে গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলে ক্যান্সারকে দেখা হয় হচ্ছে গিয়ে তার উপর অভিশাপ এসছে, এই চিন্তা, তার উপর খারাপ কিছু ভর করেছে, এই চিন্তা, এবং তারা প্রথম চিকিৎসা করায় কবিরাজের কাছে, এবং সবচেয়ে বেশি আস্থা পায় হচ্ছে হোমিওপ্যাথির কাছে, হ্যাঁ। এবং যখন এটা বড় হয়ে যায়, ট্রিটমেন্ট কোনো মতে আর কন্ট্রোল করা যাচ্ছে না, অ্যাডভান্স অবস্থায় চলে আসছে, তখন আসে হচ্ছে গিয়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। তো এইটা তার সাথে সবার মনের মধ্যে একটা জিনিস তৈরি হয়ে থাকে যে এই ক্যান্সারটা ওর হয়েছে মানে আমার ফ্যামিলির অন্য কারো হওয়ার সম্ভাবনা, ছোঁয়াচে হওয়ার চান্স বেশি থাকে, ফলে তাকে দূরে রাখে। তো একে তো তার ক্যান্সার হয়েছে, সেটা রোগী যখন বুঝতে পারে যে আমার ক্যান্সার হয়েছে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। এই মানসিকভাবে ভেঙে পড়ার সাথে
সে দেখে তার ফ্যামিলি তাকে একটু দূরে সরে দিয়েছে, তাহলে পুরো জিনিসটাই তার উপর ফুল আপসেট তৈরি করে। তো আমাদের যেটা আসলে সবার মধ্যে তৈরি করতে হবে যে ক্যান্সার কখনোই ছোঁয়াচে রোগ না। দ্বিতীয়ত হচ্ছে ক্যান্সার যদি চিকিৎসা করা হয় কমপ্লিটলি ভালো। আমি রোগীদেরকে বলি যে যত ক্যান্সার আছে তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার ভালো কেন, যে অবস্থায় আসুক না কেন ট্রিটমেন্ট আছে। আমাদের অনেক ক্যান্সার আছে যেগুলো আসলে আমরা বলি আসলে খুব বেশি কিছু করার নাই, কিন্তু এই ক্যান্সারের যে অবস্থায় আসুক না কেন আমরা বলি এটা ট্রিটমেন্ট আছে। এবং ব্রেস্ট ক্যান্সার নিয়ে বেঁচে আছে 20-25 বছর আমার নিজের রোগী আছে, ঠিক আছে। সুতরাং ব্রেস্ট ক্যান্সার নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আমাদের টার্গেট কি একটা ক্যান্সারের ট্রিটমেন্টের, তা হচ্ছে ক্যান্সার ফ্রি রাখা আর হচ্ছে লাইফ স্প্যানটাকে একটু বাড়ানো, ঠিক আছে। আমরা তো যে কোনো সময় যে কেউই মারা যেতে পারি, তো সুতরাং ডিজিজ ফ্রি থাকে যাতে থাকতে পারে, এটাই আমাদের টার্গেট থাকে। তো আলটিমেটলি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি সামাজিকভাবে এটা তৈরি করতে পারি যে আপনারা সবাই তার পাশে দাঁড়াবেন, তাকে সাইকোলজিক্যালি এবং সাপোর্ট দিবেন এবং বলবেন যে কোনো সমস্যা নাই, এটা চিকিৎসা করে আপনি অনেক দিন ভালো থাকতে পারবেন। চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্য কতটা জরুরি? মানসিক স্বাস্থ্য সব রোগের ক্ষেত্রে জরুরি। আমাদের দেশে যেটা নাই সেটা হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সিলর, ঠিক আছে। ইভেন মেন্টাল হেলথ নিয়েও আমাদের পর্যাপ্ত আমাদের ওই ফ্যাসিলিটিসগুলো রাষ্ট্রীয়ভাবেও নাই বা আমাদের সামাজিক প্ল্যাটফর্মগুলোতেও নাই। এক্স্যাক্টলি। আমাদের মেন্টাল হেলথটা যে ফিজিক্যাল হেলথের মতোই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং একটা বিশাল ইম্প্যাক্ট আছে পুরো চিকিৎসা ব্যবস্থায়, এটারও আসলে খুব বেশি আমাদের দেশে এখনো তৈরি হয় নাই। ফলে আমি যা একটা রোগীকে বোঝালাম যে আপনার ক্যান্সার হয়েছে, এই ক্যান্সারের ব্যাপারটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার পাশে কিন্তু থাকা উচিত ছিল আরেকজন কাউন্সিলর, যে ওনাকে এটার ব্যাপারে পুরোপুরি কাউন্সিল করবে এবং তো সাইকোলজিক্যালি তাকে কি করবে, বুস্ট আপ করবে, রাইট, এম্পাওয়ার করবে, বুস্ট আপ করবে যে না আপনি ঠিক আছেন, কোনো সমস্যা নাই, আপনি ভালো থাকবেন। এটা যখন সে বুঝতে পারবে তখন সে কিন্তু চিকিৎসায় আগ্রহী হবে এবং অন্যদেরকেও আগ্রহী করার চেষ্টা করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রামীণ নারীরা কিভাবে সচেতন হতে পারেন? গ্রামীণ নারীদের ক্ষেত্রে যদি সচেতন করতে হয় তাহলে আমাদেরকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনদেরকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে। আমাদের গভর্নমেন্ট সেক্টরের একটা পার্ট আছে, যেমন কমিউনিটি ক্লিনিক আছে, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের জন্য আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের জন্য আমাদের হেলথ কমপ্লেক্স আছে। তো এই হেলথ কমপ্লেক্স, কমিউনিটি কেয়ার সিস্টেম এবং এই যে আমাদের পরিবার পরিকল্পনার যে ছোট ছোট শাখাগুলো আছে, এদেরকে অ্যাক্টিভ করলে ওরা একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত কাজ করে, একদম বাসায় বাসায় যায়। যেমন টিকাদান প্রকল্প, বাংলাদেশের টিকাদান প্রকল্প কিভাবে এত বেশি সাকসেসফুল হয়েছে, তার কারণ হচ্ছে ওই প্রান্তিক পর্যায়ে যাওয়ার সক্ষমতা। আমরা যদি এই সেট আপটাকে যথেষ্ট পরিমাণ ট্রেন্ড আপ করতে পারি, বিশেষ করে এই যে বললাম সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এটাকেও যদি আমরা শেখাতে পারি ওদেরকে দিয়ে, তাহলে প্রায় সব বাড়ি বাড়ি এই জিনিসটা জানানো যাবে। তার সঙ্গে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোকে যদি আমরা ইনভলভ করি, আমার ধারণা আমরা 80 to 90% অ্যাচিভ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির জন্য মিডিয়া, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের কী কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত, যেগুলো অলরেডি আমাদের আলোচনায় উঠে আসছে, তারপরে স্পেসিফিক এই জায়গাটা আপনি কি মনে করেন? আসলে বেশ কিছু এমনি আমরা কথা বলে ফেলেছি, তারপরেও বলি যে স্কুল কলেজ থেকে যদি কোনো কিছু না জানানো যায় তাহলে বিশেষ করে ছেলেমেয়েরা ওই সম্পর্কে খুব ভালো আসলে জানতে পারে না। যেমন আমাদের এখন পর্যন্ত পাঠ্যপুস্তকে এই ক্যান্সার বিষয়ক ব্যাপারে, সচেতনতার ব্যাপারে, প্রিভেনশনের ব্যাপারে, প্রতিরোধের ব্যাপারে খুব বেশি কারিকুলাম ইনক্লুডেড না। এটাকে ইনক্লুড করতে হবে। এটা যদি ইনক্লুড করা হয় তাহলে পড়লেও তো মানুষ কিছুটা জানবে, জানলে সে আরও কিছু জানার আগ্রহ তৈরি হবে। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা বেটার হবে, এটা একটা। 2 নম্বর হচ্ছে গিয়ে আমরা যদি চিন্তা করি যে আমাদের ওয়ার্কিং পিপল, বিশেষ করে ফিমেল যারা আছে, মহিলারা যারা কাজ করে, এদের মধ্যে আমরা কি করি যে যাদের বয়স 30-40 বছর হয়ে গেছে তাদেরকে যদি প্রতি বছর অফিসিয়ালি একটা প্রোগ্রাম রাখা হয় যে ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে, তাহলে আমরা সামাজিকভাবেও কিছু জিনিস তৈরি করে দিতে পারি, যে আর্লি ডিটেকশনের একটা চান্স বেড়ে যাবে। তার সঙ্গে রয়ে গেছে সবচেয়ে বেশি পার্ট যেটা, সেটা হচ্ছে সচেতনতা প্রোগ্রাম তৈরি করার জন্য, সেটা হচ্ছে সরকারিভাবে করতে হবে, আর বেসরকারিভাবে বিশেষ করে এনজিও এবং এই মিডিয়া যারা আছে, হ্যাঁ, এটা প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সব মিডিয়াকে এই জিনিসগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। আমি বলার জন্য আবারও বলছি যে প্রতিটা ক্যান্সারকে আমরা একটা রিবন দিয়ে
মানে আইডেন্টিফাই করতে পারি। আইডেন্টিফাই করি। এর মধ্যে পিঙ্ক রিবনটা হচ্ছে এই ব্রেস্ট ক্যান্সারের জন্য। এই পিঙ্ক রিবনটা যদি ধরেন বাংলাদেশ প্রতিদিনই তার ছাপানোর সময় উপরে এক জায়গায় লোগো হিসাবে ইউজ করে এবং নিচে লেখে যে এই অক্টোবর মাস হচ্ছে সচেতনতার মাস, এবং প্রতি বছর একটা করে ডায়লগ দেয়া থাকে, এটার জন্য মটো দেয়া থাকে। তো এইটা যদি প্রতিদিন ছাপাতে থাকে তাহলে এই যত লক্ষ লক্ষ লোক এইটা পড়ে তত এই ব্যাপারে সচেতন হবে। এরকম ভাবে সবাই অ্যাক্টিভ হতে পারে। জি জি জি। আমাদের সাধারণ নারীদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোনো বার্তা, মানে কিভাবে আমরা এই জায়গাটা থেকে মুক্ত থাকতে পারি, কিভাবে ভালো থাকতে পারি বা অন্যকেও ভালো রাখতে পারি? ধন্যবাদ। আসলে সব নারীদের জন্য বলা সেটা হচ্ছে ক্যান্সার ভয়ের কিছু নাই। ক্যান্সার হলে যে নিজে শেষ হয়ে গেলেন সেটাও চিন্তা করার কিছু নাই। প্রথম আপনি ক্যান্সার সম্পর্কে জানুন, নিজেকে তৈরি করুন সচেতন নাগরিক হিসেবে, এবং ক্যান্সার হলে আপনি বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকের সঙ্গে আপনি পরামর্শ করুন, এবং এটা আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সম্পূর্ণ চিকিৎসার মাধ্যমে, এবং আপনি এটা আপনার আশেপাশে সবাইকে সচেতন করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন, কোনো সন্দেহ নাই। সবার জন্য একটা জিনিসই আমার বলার, সেটা হচ্ছে সঠিকভাবে আপনার যে জানা যে চিকিৎসা নেওয়ার পদ্ধতি, এগুলো যদি সব কিছু ঠিক থাকে আপনার জন্য এই ক্যান্সার নিয়েও আপনার ফ্যামিলিতে একজন দীর্ঘদিন ভালো থাকতে পারবে। আবার ক্যান্সার ছাড়াও ক্যান্সার হতে পারে এই জিনিসগুলো যদি আগে থেকে জানা থাকে তাহলে খুব সহজেই চিকিৎসার মধ্যে আপনারা যেতে পারবেন। বাংলাদেশে কি পরিমাণ ক্যান্সার পেশেন্ট, বা আমরা যদি আরেকটু স্পেসিফিক, যেহেতু আমরা অক্টোবরকে আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে আমরা পালন করছি ডিফারেন্টলি, যে বাংলাদেশে কি পরিমাণ ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট এই মুহূর্তে আছে, এই তথ্য কি আপনার জানা আছে কিনা? এটা আসলে খুব কঠিন। হ্যাঁ, বাংলাদেশে আসলে ওই যে রেজিস্ট্রেশন সিস্টেমটা খুব বেশি অ্যাক্টিভ না, বিশেষ করে ক্যান্সার রেজিস্ট্রি সিস্টেম। ক্যান্সার রেজিস্ট্রি সিস্টেম সরকারিভাবে অ্যাক্টিভেটেড আছে, বেসরকারিভাবে অত বেশি অ্যাক্টিভেটেড নেই। তারপরেও গ্লোবোকেন নামে একটা অর্গানাইজেশন আছে, এই গ্লোবোকেন অর্গানাইজেশন ওয়ার্ল্ড ওয়াইড ক্যান্সার নিয়ে ওরা স্ট্যাটিস্টিক্স প্রতিবেদনগুলো ছাপায়। তো এটা অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় নতুন 15,000-এর উপর ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয়, আর গত 5 বছরে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা অ্যারাউন্ড 1.5 লাখের মতো। তাও এটা প্লাস মাইনাস। ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হয়? হ্যাঁ, এই রেশিওটাও আছে, একটা তথ্য আছে। তবে বাংলাদেশে আপনি কোনো এরকম পেশেন্ট পেয়েছেন কিনা? অবশ্যই অবশ্যই। এটা এস্টাবলিশড যে 99% ব্রেস্ট ক্যান্সার হয় হচ্ছে ফিমেলদের, আর 0.5 থেকে 1% হয় হচ্ছে মেলদের। তো আমরা আমাদের ক্যান্সার হাসপাতালে বা আমরা আমাদের চিকিৎসার মধ্যে অনেক ব্রেস্ট ক্যান্সার রোগী পেয়েছি পুরুষ, এবং ব্রেস্ট ক্যান্সার পুরুষদের ক্ষেত্রে মহিলাদের চেয়েও কিন্তু এগ্রেসিভ বেশি হয়। সুতরাং পুরুষদের যদি কখনো ব্রেস্টে কোনো চাকা বা কোনো টিউমার হয়, তাকে কিন্তু মহিলাদের চেয়ে বেশি তাড়াতাড়ি চিকিৎসায় আসতে হবে যদি সে ভালো থাকতে চায়। ওকে, আমরা আসলে অনেক সমৃদ্ধ হলাম যে বিষয়টা নিয়ে কথা বললাম। সো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জেনেছি স্তন ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এবং আর্লি ডিটেকশন নিয়ে, যা শুধু রোগীর জীবন রক্ষা নয় বরং আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতাও ফিরিয়ে আনে। আমাদের সঙ্গে ছিলেন বিশেষজ্ঞ ডক্টর, সহকারী অধ্যাপক ডাক্তার খন্দকার ABM আব্দুল্লাহ আল হাসান, সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগ, ক্যান্সার সার্জন ও ল্যাপারোস্কোপি বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। আপনার মূল্যবান সময় এবং আপনার সাথে আলোচনায় যে বিষয়বস্তুগুলো উঠে আসলো, আমরা সমৃদ্ধ হলাম এবং আমরা আলোকিত হলাম, এবং আমরা আশা করব যে আমাদের দর্শক শ্রোতা যারা শুনেছে তারাও একটু উপকৃত হবে। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ। ভালো থাকবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে নিরাময়যোগ্য। তাই সচেতন হন, অন্যকেও সচেতন করুন। নিয়মিত পরীক্ষা করুন, নিজের ও পরিবারের সুস্থতার দায়িত্ব নিজেই নিন। শরতের নির্মলতার যেমন আকাশ ভরে ওঠে আলো তার স্নিগ্ধতায়, তেমনি আমাদের জীবনও হোক স্বাস্থ্য, আশা ও স্বপ্নে আলোকিত। আমাদের মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান, ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায়, নতুন বিশেষজ্ঞ অতিথিকে নিয়ে। সঙ্গেই থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।